দেখুন, আমাদের দলের কর্মসূচি যেটা স্বাভাবিক অবস্থায় আমরা পালন করতে পারতাম। দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি, আমাদের মাসব্যাপী যে কর্মসূচি, এটা বাস্তবে অনেকটা প্রতীকী কর্মসূচিতে পরিণত হয়েছে। আমাদের বিরাট এক অংশ নেতা কর্মীদের জেলে আছে। আমাদের আরেকটি অংশ, মোস্টলি লিডার্স, এমপিস, মিনিস্টার্স, আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, এদের একটি অংশ দেশে এবং দেশের অভ্যন্তরে আছে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা। প্রতিনিয়তই যারা মব সন্ত্রাসের মধ্যে নিরাপত্তাহীন জীবন যাপন করছে, বাড়িঘর নেই, ভিটে মাটি নেই, এবং এই কর্মীদের কোনো প্রকার নিরাপত্তা নেই, তাদের খাওয়া পড়ার নিশ্চয়তা নেই। আ- আজকে আজ ওখানে তো কাল ওখানে, এরকম করে একটা জীবন, অনিশ্চিত জীবন আজকে এই তৃণমূলের কর্মীদের ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে। কর্মসূচি তারা পালনের চেষ্টা করবে এবং যতটুকু সম্ভব বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের সপরিবারে যে জাতীয় শোক দিবস, এই শোক দিবসের কর্মসূচি যতটা সম্ভব আমরা ততটা পালন করব। ঢাকায়, টুঙ্গিপাড়ায়, সারা বাংলাদেশে সকল জেলা উপজেলা এই কর্মসূচি আমাদের রয়েছে। শোভাযাত্রা করবে, শোক শোভাযাত্রা, কালো ব্যাজ ধারণ করবে, মানববন্ধন করবে, কোথাও মিছিল করবে, শোক শোভাযাত্রা করবে এবং 15ই আগস্ট আমাদের ভালোবাসা, অশ্রু, এটি আমাদের রক্তক্ষরণী। এর সঙ্গে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর আবেগ, ভালোবাসা, এক ধরনের আবিষ্ট আচ্ছন্নতা জড়িয়ে আছে। বিএনপি, এনসিপি বলুন, বিএনপি, জামাতে ইসলামী, আরো অনেকগুলো মিলিটেন্ট সংগঠন আছে। বাংলাদেশ তো এখন মৌলবাদীদের
নিয়ন্ত্রণ চলছে। তারা ইউনূসের দখলদার ইউনূসের নেতৃত্বে কর্তৃত্ববাদী শক্তি হিসাবে সরকারি পৃষ্ঠপোষকতায় অবতীর্ণ হচ্ছে। বিএনপি সম্পর্কে যেটাই বলুক, আমার ধারণা সবসময় একই রকম। আমি মনে করি ইউনূসের সঙ্গে যারা আছে, যেসব দল আছে, যেসব শক্তি আছে, they are on the same page against আওয়ামী লীগ, against শেখ হাসিনা। তারা সকলেই ক্ষমতার কামড়াকামড়ি আছে, ভাগ বাটোয়ারার প্রশ্ন আছে। তারপরে এক জায়গায় তারা ঐক্যবদ্ধ, সেটা হলো শেখ হাসিনাকে ঠেকাতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং ভারতের বিরুদ্ধে জোট বাঁধতে হবে। এই ব্যাপারে দে আর অল এট ওয়ান ভার্চুয়ালি। ঐকমত্য পোষণ করার কারণ অস্পষ্ট, পরিষ্কার কারণ বাংলাদেশে এখন জনমতের যে অবস্থা, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ আজ তাদের মুখের ভাষা পরিবর্তিত হয়ে গেছে। তারা আজ শেখ হাসিনাকে আবার ক্ষমতার মঞ্চে দেখতে চায়। তারা আবার শাসন ক্ষমতা শেখ হাসিনাকে ফিরে পেতে চায়। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশের 52% পিপল, ভোটার্স, আওয়ামী লীগকে সমর্থন করে, শেখ হাসিনাকে সমর্থন করে। 22% দেখা গেল জামাতে ইসলামী, 14% বিএনপি, সদ্য গঠিত এনসিপি 3 to 4%। 70 সালেও লিগ্যাল ফ্রেমওয়ার্কের বঙ্গবন্ধু নির্বাচনে অংশ নেওয়া সিদ্ধান্ত নিয়েছে ইতিহাসের বিচার। সেই সিদ্ধান্তই যে সঠিক ছিল 70-এর নির্বাচন, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ ওই নির্বাচনে জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটই বলে দিয়েছে স্বাধীনতার ঘোষণা করার বৈধ অধিকার তার কাছে আছে। এবং সেখানেই নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু, আমি বলছি 70-এর নির্বাচন, আমরা নির্বাচনের দল। 70-এর নির্বাচনে যদি আমরা অংশ না নিতাম, বাংলাদেশের ইতিহাস ভিন্নতর কিছু হতে পারত। কার অধিকার ছিল স্বাধীনতা ঘোষণা? জনগণের ম্যান্ডেট যার কাছে ছিল তিনি হলেন বঙ্গবন্ধু। আমি বলছি আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা জনগণের দল, আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। কাছে মানুষের ম্যান্ডেট পেতে হলে নির্বাচনে অংশ নিতে হবে। কিন্তু আপনি
আমাদের কার্যকলাপ ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, আমাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। আসলে ইউনূস এবং তার মিত্রদের অভিন্ন উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ যাতে পরবর্তী নির্বাচনে অংশ না নিতে পারে সে ব্যাপারে ক্ষেত্র প্রস্তুত করা, যে কারণে প্রহসনমূলক বিচার অনুষ্ঠিত হচ্ছে। আজকে স্পেশাল ট্রাইব্যুনাল নামে সেই ডক্টর ইউনূসের অবৈধ সরকারের অধীনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে যারাই নির্বাচনে অংশ নেই তারা আওয়ামী লীগের কেউ না, তাদেরকে আমরা আওয়ামী লীগ বলে কোনোদিনও স্বীকৃতি দেব না। এখন নতুন আজকে দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩০০-র বেশি খুনের মামলা, নেতাদের বিরুদ্ধে শত শত মামলা, শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের সকলের বিরুদ্ধে মামলা। এই অবস্থায় বাংলাদেশে তাদের উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা। তখন তো কোনো অবৈধ সরকার ছিল না, অবৈধ নির্বাচন কমিশন ছিল না, এখন ইউনূসের সরকারই তো অবৈধ, এর কোনো জনগণের ম্যান্ডেট নেই, আনকনস্টিটিউশনাল, আনইলেক্টেড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের অধীনে নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ যে নির্বাচন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো বলছে আওয়ামী লীগ না থাকলে সেটা কি ইনক্লুসিভ ইলেকশন হবে? এই ইলেকশনের বৈধতা আমরা দখলদার ইউনূসের নেতৃত্বে এখন যে প্রশাসন, এই প্রশাসনের অধীনে ইলেকশন করা সম্পূর্ণভাবে আমরা বিরোধী। আমরা চাই বাংলাদেশে একটা নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ইনক্লুসিভ একটা ইলেকশন হোক। নির্বাচন কমিশন বাংলাদেশের সংবিধানেই আছে কখন কি করতে হবে। নির্বাচন কিন্তু অ্যাবসলিউটলি কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে একটা স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে যে প্রক্রিয়া গড়ে তোলা হয়েছে এর জন্য কৃতিত্ব অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। আমি বলছি যে সরকারই এখন অবৈধ, সেই সরকারের সৃষ্ট নির্বাচন কমিশনও অবৈধ। সেটা সেরকম কোনো পরিস্থিতি আসলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। জাতীয় সিদ্ধান্ত জাতীয়ভাবে নেওয়া যাবে। এখন যে সাংবিধানিক কাঠামো বিরাজমান, এখানে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করার পথে কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের সংবিধানটা, সংবিধানের বিধিবিধান মেনে চলে যে ইলেকশন হবে সেই ইলেকশন আমরা চাই। দেখুন 2008 সালের যে নির্বাচন, যেখানে তারা মাত্র 29+1 30টি আসন পেয়েছিল বিএনপি, এরপর তারা নির্বাচনের ব্যাপারে আগ্রহ অনেকটা হারিয়ে ফেলেছে। আপনি দেখুন 2018 সালে
মির্জা ফখরুল 2 সিটে দাঁড়িয়ে বগুড়া থেকে নির্বাচিত, তার দলের আরো 6-7 জন নির্বাচিত হয়েছে, তাদেরকে সংসদে পাঠালেন। অথচ দলের মহাসচিব তিনি নির্বাচিত হয়েও সংসদে গেলেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? দ্যাটস পলিটিক্যাল হিউমার। জনগণ খুশি হয়ে হাততালি দিলে তখন জনমতের প্রতিফলন। একটু রস রস দিয়ে কথাবার্তা বললে আমাদের দেশের পাবলিক খুশি হয়। একেবারে আপনি শুকনো গলায় কঠিন কঠিন কথা বলবেন, চেঁচিয়ে চেঁচিয়ে, সেটা মানুষ শুনতে চায়। আমি ফখরুল সাহেবকে নিয়ে বলি বা তিনি আমাকে নিয়ে বলেন, ওগুলো হচ্ছে পলিটিক্যাল হিউমার। যেমন আমি বলছি খেলা হবে, খেলা হবে, পাবলিক এটা খুব ভালোভাবে নিয়েছিল এবং জমেছিল সব মিটিং। এটা তো কোনো, এটা তো পলিটিক্যাল হিউমার। আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের নির্বাচনেও মমতা ব্যানার্জি, পরে আবার ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তারা কিন্তু খেলা হবে স্লোগানটাকে খুবই জনপ্রিয় করেছিলেন বিধানসভা নির্বাচন। এ নিয়ে কোনো কৌতুক করার তো বিষয় নেই, সেই ইতিহাসটা আপনি জানেন। আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে, সড়ক পরিবহন ও সেতু, প্রথমে যোগাযোগ, পরে সড়ক পরিবহন ও সেতু, তখন আমি আমার অধীনে যেসব দপ্তর অধিদপ্তর আছে এবং রাজপথে রাস্তায় যেসব কর্মসূচি ছিল সেগুলোতে আমি যোগ দিতাম। এবং আমার অধীনস্থ যেমন বিআরটি, যেমন বিআরটিসি, যেমন আমাদের সড়ক পরিবহনের যে রোডস এন্ড হাইওয়ে যে দপ্তর, তারপরে বাস, আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, রোড ট্রান্সপোর্ট অথরিটি, সে বিআরটি এর অফিসে যেখানে গাড়ির জন্য রেজিস্ট্রেশনের জন্য লোকজন আসে, সেখানে একজন কর্মকর্তা ছিলেন। ছেলেটিকে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু বিআরটি এর কিছু কিছু কাজ যেটা গ্রাহকদের স্বার্থের বাইরে, সেখানে কিছু লেনদেন হতো। তো যে কারণে ও যেহেতু কর্মকর্তা, আমি তাকে মাথায় হাত দিয়ে বললাম, মাসুদ, অনেক হয়েছে, ভালো হয়েছে। মাসুদ কি ভালো, ওখান থেকে মাসুদ এসব ভালো বুঝিয়ে হয়েছিল? এ কথাটা এসেছে। এটা কোনো সাংবাদিক কেমন, আচ্ছা, যাচ্ছি। সে দৃশ্য তো খারাপ না, ভিতরে কি আছে, কিছু কিছু অভিযোগ ছিল গ্রাহকদের, সে কারণে আমি বলেছি, জানবো না কেন? আমি আপনাকে বলবো, আমার মন্ত্রণালয়ে থাকাকালীন যারা ওখানে কন্ট্রাক্ট পেয়েছে, সেও বড় কাজ হয়েছে। তার সেতু প্রকল্পে যেখানে কাজ দেখার জন্য আমি 179 বার পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছি। বাংলাদেশের এমন কোনো রাস্তা নেই, সড়কের রোডস এন্ড হাইওয়ে, যে রাস্তায় আমি যাই। দেখুন, এটা
আমরা সেই যে বিআরটি, বাস র্যাপিড ট্রানজিট, এই প্রকল্পটি কাজ শেষ পর্যায়ে আমরা তখন সরকার থেকে বিদায় নিই। সে সময় এটা আমরা বিভিন্ন বাস কোম্পানির সাথে যোগাযোগ করেছি। ভারতের যে অশোক রিলের, তারা আমাদের কিন্তু বিআরটিসির অধিকাংশ গাড়ি তারাই দিয়েছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু তারা এ ব্যাপারে খুব তাড়াতাড়ি বাস দিতে পারবে, আর্টিকুলেট বাস দিতে পারবে এমন নিশ্চয়তা না পাওয়া আমাদের সচিব কোরিয়ান কোম্পানির সঙ্গে তখন একটা চুক্তিতে আবদ্ধ, এবং সেই বাস 2-3 মাসের মধ্যেই আসার কথা আছে। দেখুন, টাকা পয়সার লেনদেন এটা করিনি, ওকে হাত দিয়ে বলতে পারবো, কেউ প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। পার্সেন্টেজ, কমিশন এসব আমার জীবনেও আমি ভাবিনি। 250 খুনের মামলা আমি কোনোদিন একটা পিঁপড়েকেও ইচ্ছে মতো নিজের ইচ্ছায় খুন করেছি, মেরেছি, এমন নজির। কেন যে এসব অভান্তর কথা বলছি? এখন শেখ হাসিনাকে সব মামলায় জড়াতে হবে, শত শত মামলা দিয়েই প্রমাণ করতে হবে যে তিনি ফ্যাসিস্ট, খুনি। কিন্তু বাস্তবটা কি? তিনি খুনি হলে, ফ্যাসিস্ট হলে বাংলাদেশের জনগণ এখন তাকে কেন ফিরে পেতে চায়? কেন আজকে মানুষ শেখ হাসিনার দিকে আজকে ফিরছে, এবং তার দিন যতই যাচ্ছে শেখ হাসিনার আমলেই ভালো ছিল, এ কথাগুলো মনে হচ্ছে। প্রতিনিয়ত আপনার সাথে কথা বলার হাফ আগে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে দীর্ঘ কথাবার্তা বলেছি। প্রতিদিনই 2 থেকে 3টি প্ল্যাটফর্মে আমি কথা বলি। আমাদের নেতৃত্ব তার সব কয়টি জেলা, সাংগঠনিক জেলা এবং বিদেশেও অনেক প্ল্যাটফর্মে তিনি যুক্ত হয়েছেন, এবং আমাদের অন্যান্য নেতারাও যুক্ত হচ্ছে। শুধু আমি একা নই, অন্যান্য নেতারাও প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। এবং কোনো কোনো প্ল্যাটফর্মে এমনও দেখা যাচ্ছে যে আজকের আলোচনা স্থগিত করে আগামীকাল আবারও করতে হচ্ছে, কারণ আমরা সেখানে নিজেরা বক্তৃতা করব, এই মানসিকতা নয়। আমাদের মানসিকতা ছিল আমরা তৃণমূলের কর্মীদের মনের কথা শুনি, তাদের কথা শুনে আমরা বাস্তবে কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে, এবং সেটা আমরা আমাদের নেত্রীকে আপনার অবহিত, খুব লার্জ স্কেলে দেওয়া হচ্ছে এমনটা আমি বলবো না। তবে এই নেতা কর্মীদের মামলা, তাদের আর্থিক অসচ্ছলতা, এইসব ব্যাপারে দলের সভানেত্রী নিজেই উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন, এবং যেসব কর্মী কারো চোখ নেই,
কারো হাত নেই, কারো পা নেই, কেউ একেবারেই পঙ্গু। এইসব পরিবার এবং এইসব ভুক্তভোগীদের ভিকটিমসদেরও দল থেকে সাহায্য করা হচ্ছে। সেটাও আমাদের নেত্রীর একটা সেল আছে, তার মাধ্যমে তিনি সেই যোগাযোগও অব্যাহত রেখেছেন। এটাই আমি চাই। যেভাবে চলুক, কোনো কার্যালয় স্থাপন করে বা ভাড়া নিয়ে আমরা কাজ করছি, এ অভিযোগ একেবারে অসত্য। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কথা বলছি, যে যেখানে আছে কথা বলছি, কিন্তু আমরা কার্যালয় স্থাপন করি, এটা তো 71 নয়। এখানে দলীয় কর্মকাণ্ড পরিচালিত করবো আর একটা দেশ, এর তো কোনো সুযোগও নেই, বাস্তবতা নেই। কেন আমরা এটা না, অ্যাবসলিউটলি। আর করলে দেখুন, আমাদের দলে একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। আমাদের দল 3 বছর পর পর আমাদের কাউন্সিল অনুষ্ঠিত, দলীয় কাউন্সিল। আমি তৃতীয়বারের জেনারেল সেক্রেটারি। আমার টার্ম শেষ হবে আগামী ডিসেম্বর, এবং ডিসেম্বরে যখন আমার টার্ম শেষ হবে, তখন যদি দলের স্বার্থে দলীয় কর্মকাণ্ড পরিচালনা নয়া নেতৃত্বের তাগিদ অনুভূত হয়, এ ব্যাপারে আমাদের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন অথবা দলীয় কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করবেন, এটা তারই সিদ্ধান্ত। আমি এই দলের স্বাধীনতা পরবর্তীকালে 3 বারের সাধারণ সম্পাদক। আমি 1996 থেকে 2001 এই সময়কাল সহ 18 থেকে 19 বছর মন্ত্রী, সরকারের মন্ত্রী। আমি মনে করি আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি আমাকে অনেক দিয়েছেন, আমার ঋণের কোনো শেষ নেই। আমি নতুন করে দলের কাছে কোনো কিছু চাওয়ার ইচ্ছে আমার নেই। এখন আমি যতটুকু পারি দলের সেবা, নেত্রী যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। আমার নতুন করে কোনো অভিলাষ, সেটা বোধহয় কারণটা আপনি জানেন না। প্লিজ একটু যদি বলেন। কারণটা হচ্ছে তখন দেশব্যাপী কারফিউ কে দিল? সরকার। এখন কারফিউ আমরা দিয়ে যেখানে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, সেখানে আমরা কিভাবে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টিকে উপেক্ষা, আমরা কিভাবে জমায়েত করব, এই সিদ্ধান্তের সেটা একটা বড় প্রশ্ন। তো তাহলে
দেখুন, দৃশ্য তো তাই। কু হয়েছে তবে বাংলাদেশ। আমি বলবো না তাদের নীরবতা মুখেই যে মব আফসার সেটা হতে পেরেছে। আমি তো এ কথা বলছি না, আমি বলছি নীরবতার মুখে। তাদের নীরবতা রহস্যময়। এ রহস্যের যে গভীর, সেখানে যদি আপনি অনুসন্ধান করতে যান, if you want to delve deep into the matter, তখন আপনি বুঝতে পারবেন 5ই আগস্ট তাদের নীরবতার মুখে এমন একটা ঘটনা ঘটল। আবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন সেনাবাহিনীর নীরব উপস্থিতির মুখে সে বাড়িটি পুড়িয়ে ফেলা হলো, ভস্মীভূত। তারপর গোপালগঞ্জে সমাবেশ ছিল এনসিপি, সদ্য গঠিত ইউনুসের তল্পি বাহক দল। সেই এনসিপি সেখানে গিয়েছিল, তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর মাজার, বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনা, শেখ রেহানার বাড়ি। কিন্তু সেনাবাহিনী। আমরা দেখলাম জি। সেদিন এনসিপি কে গোপালগঞ্জে সমাবেশ করতে তারা গুলিবর্ষণ করেছে, তারা এনসিপি নেতাদের তাদের বহরে আশ্রয় দিয়েছিল, পলায়নে সহযোগিতা করেছিল। এখানে সেনাবাহিনীর নিরপেক্ষতা কোথায়? সেটাই আমাদের প্রশ্ন। এরকম এবং অনেক নির্দেশনা আমাদের সভাপতি তার নেতৃত্বেই আমরা সংগঠিত করছি। দেশের বাইরে, দেশের ভেতরে, সর্বত্র আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাই আমাদের নির্দেশ দিচ্ছেন, নির্দেশ প্রদান করছেন। আওয়ামী লীগের ইতিহাসে এরকম দলছুটদের নিয়ে দল করা অনেক চক্রান্ত হয়েছে। পাকিস্তান আমলে হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে। এই দেশে জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এদের সকলেরই আমলে আওয়ামী লীগকে ভেঙে নতুন আওয়ামী লীগ গঠনের তৎপরতা ছিল, কিন্তু এইসব তৎপরতা কোনোদিনও সফল হয়নি। এইসব প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগের তৃণমূল, এমনকি ত্যাগী নেতা কর্মীরা সংযুক্ত হয়নি। এনসিপির বিষয়টা এনসিপি কে বলতে দিন। এনসিপির বক্তব্য, এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই, থাকার প্রশ্ন। ওটা তাদের নিজস্ব ভাগাভাগি,
ক্ষমতার ভাগাভাগি, পদের ভাগাভাগি, এইসব নিয়ে এটা তাদের নিজস্ব এজেন্ডা, এটা আমাদের এজেন্ডা। আপনি চাইলে উত্তর দিতে পারেন। আমি দেশের বাইরে আছি, কোথায় আছি এটা আমি বলবো, এটা কোনো ভাঙন না। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বিচ্ছিন্ন ভাবে রাজনীতিতে প্রতিযোগিতা হতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা, তবে প্রতিযোগিতাটা অসুস্থ হলে সমস্যা। প্রতিযোগিতা সুস্থ হলে সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য সেটা শুভ। আমাদের দলের সবচেয়ে বিউটি হচ্ছে এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমরা সকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে আমরা ঐক্যবদ্ধ। তো এখন নেয়ার মতো বাস্তব অবস্থা নেই, তবে আমরা সবকিছু ক্লোজলি মনিটর করছি। আমরা দেখছি কারা কি করছে, প্রত্যেকেরই কাজের মূল্যায়ন হবে, কে ভালো করছে কে খারাপ করছে, কে দলের স্বার্থ বিরোধী হয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের ব্যাপারেও দলের একটা মূল্যায়ন অবশ্যই সময় মতো পাওয়া যাবে। আমরা অ্যাজ এ হোল আন্তর্জাতিক কমিউনিটির আমরা বিরুদ্ধে। এখন আমরা বাংলাদেশে যেটা ঘটেছে অগাস্টের 5 তারিখে, তার পেছনে ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের একটা ডিপ স্টেট এজেন্ডা আছে, যার লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ এবং পাকিস্তান তার পরাজয়ের প্রতিশোধ নিতে 71-এ 75-এ চক্রান্ত করেছে, অবশেষে 2024 সালে এসে পাকিস্তানিদের ষড়যন্ত্র সব কিছু, টেরোরিস্ট আছে, ছাত্র সমাজকে মিসলিড করা হচ্ছে, ভুল তথ্য দিয়ে তাদেরকে একটা আপনি যদি একটু পেছনে গিয়ে বসেন, আপনার মাথাটা কেটে যাচ্ছে জনাব ওবায়দুল কাদের। আপনি যদি, ঠিক আছে, এখন ঠিক আছে। ডিলিউশনাল যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা তো, পাকিস্তান আছে এবং তখন ওয়াশিংটনে বাইডেন প্রশাসন, তারাও এসেছিল। অবশ্যই ঢাকার ওয়াশিংটনের যে দূতাবাস, সেই দূতাবাস থেকেই এই ছাত্র নেতাদের গাইড করা হয়েছিল। তারপরে শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছিল, এমনকি ফান্ডিং করার অভিযোগও আসছে। ইউএসএইড এর মাধ্যমে উপদেষ্টাদের কারো কারো হাতে আন্দোলনের নামে
ফান্ডিং হয়েছিল, এগুলো এখন আস্তে আস্তে সবই বেরোচ্ছে, কোনো কিছু গোপন থাকবে না। কোনো কোনো তথ্য ছিল না এমন না। তবে ঘটনার পরিণতি এ পর্যায়ে দাঁড়াবে, সেখানে হয়তো আমাদের আহ, পরিস্থিতি মূল্যায়নের আহ, মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝিও ছিল। একটু ওই যে পেছনে আমি গিয়ে বলেছি, একটু পেছনে গিয়ে বসুন ঢাকায় আমাদের বিশাল একটা জমায়েত হওয়ার কথা 1 তারিখে। একটু পেছনে গিয়ে যদি কাইন্ডলি বসেন, আপনার মাথাটা কেটে যাচ্ছে। সেই জমায়েতটি আমরা সেনা মোতায়েনের কারণে আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আর সেই সেনাবাহিনীকে দেখলাম একেবারে নিস্তব্ধ নীরব হয়ে দাঁড়িয়েছে, কোথাও কোথাও তাদের স্বাগত জানিয়েছে চলমান মিছিলে, এমনটিও আমরা দেখেছি। আর তখন কার কি ভুল তথ্য যাদের সরবরাহ করার নিয়মের মধ্যে ছিল, তারা যথাসময়ে তথ্য সরবরাহে ফেল করেছে কিনা, আপনি ইন্টেলিজেন্সের কথা বলছেন, সেটাও আমাদের মধ্যে চর্চা আছে। তবে চূড়ান্ত মূল্যায়ন আমরা যখন বাংলাদেশে ফিরে যাব, ইনশাল্লাহ আমরা ফিরব। সে নির্বাচন নির্বাচন হবে, আপনি কি করে বলতে পারেন নির্বাচন হবে না? থেকে যাবে, ঠেকাতে হবে না, থেকে যাবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। আমরা তো আসলে নেই, তাহলে এসবের কারণে না। মূল কারণ হচ্ছে এ অবৈধ দখলদার, এ রহস্য পুরুষ, এই প্রতারক অ্যাডমিনিস্ট্রেশন, ইউনূস প্রশাসনে নির্বাচন করতে চায় না। সেটা প্রমাণ বললেই কি হলো? নির্বাচন না হওয়ার জন্য বিশৃঙ্খলা তারাই তৈরি করে। এনসিপি কি বলছে সেটা আমাদের বিবেচনার বিষয়। আমরা বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এবং এই অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রতারণাপূর্ণ কৌশল, সেটা দেখেই আমরা উপসংহার টানছি।